সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব, থাকবে রাজনৈতিক কিছু বিষয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA। এছাড়াও আরও আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মোস্তফা কামাল। স্বাগত আপনাদের তিনজনকে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে আজকে পাইকারির দাম বাড়ানোর পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তো এই মুহূর্তে তাদের BERC কারিগরি মূল্যায়ন কমিটি 15.43% বৃদ্ধির প্রস্তাব সুপারিশ করেছে। এখনও সেটি সুপারিশ আকারে আছে। হয়তো পরবর্তীতে বলা হচ্ছে যে আগামী মাসে হয়তো এই বৃদ্ধির ঘোষণা আসতে পারে। শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। বিদ্যুৎ আমাদের একটা $1 মিলিয়ন কোশ্চেন। এই বিদ্যুৎ নিয়ে বিএনপির আমলেও অনেক তোলপাড় হয়েছে। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ দেওয়ার কথা বলে, শতভাগ বিদ্যুৎ দেওয়ার কথা বলে যেটা হলো আর কি, গোটা রাষ্ট্রযন্ত্রের যে অর্থনীতি সেটাকে একটা সেক্টরই মাত্র শুষে নিল বলতে গেলে। আপনি এই পর্যন্ত বিদ্যুতে কয়বার 8 বার না 10 বার বাড়ালো এই 18 বছর, না 12 বার বাড়িয়েছে বিদ্যুতের দাম। পানির দামও 13 বার বাড়িয়েছে এই কয়েক বছরে। আপনি বিএনপির আমলে সর্বশেষ ইউনিট প্রতি বিদ্যুতের দাম ছিল, এখন তার 3 গুণেরও বেশি হয়েছে বিদ্যুতের দাম। 3 গুণ এই কয়েক বছরে 3 গুণেরও বেশি। সেটা বলবেন যে বৈশ্বিক বাজার টাজার ওরা যাই বলেন না, কিন্তু আমার একটা প্রশ্ন হলো কি, ধরেন এই যে কুইক রেন্টাল, কুইক মানে কি দ্রুত, কুইক রেন্টাল যেটা করা হলো, এটা কি একটা পার্মানেন্ট কোনো রাষ্ট্রের দেশের একটা ব্যবস্থা হতে পারে বলে করে একটা শিশুও তো চিন্তা করতে পারবে যে কুইক রেন্টাল তো একটা আপৎকালীন ব্যবস্থা, এটা একটা জেনারেটরের মতো একটা ব্যবস্থা, যেটা আপৎকালীন ব্যবস্থাই হিসেবেই তো এটি করা হয়েছে। সেটা বলছি না, সেটা করা হয়েছে ঠিক আছে। এটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে আপনি কয় বছরের জন্য করেছিলেন? প্রথমে 3 বছরের কন্ট্রাক্ট, বাট কুইক রেন্টাল 3 বছরের জন্য হয় না, আরো কম সময়ের জন্য হওয়ার কথা। কারণ এটা একটা বিশাল ব্যয়সংকুল, কোনো একটা জাতি রাষ্ট্রকে এটা বহন করতে যে টোটাল ফোকলা হয়ে যেতে পারে আপনার অর্থনীতি। এটা তো বিশেষজ্ঞরা সবাই বলছেন। সেই কুইক রেন্টালকে আপনি 3 দফা 4 দফা সর্বশেষ আপনি চুক্তি বাড়াচ্ছেন, কি কারণে বাড়াচ্ছেন? এটা নিয়ে কেন প্রশ্ন আসছে যে বিশাল অঙ্কের ডলার এবং টাকা এর পেছনে যে ব্যয় করা হচ্ছে, ফুয়েল ব্যয় করা হচ্ছে এবং এদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে এবং উৎপাদন খরচা দেওয়া হচ্ছে। আপনি স্বাভাবিক কোন, আমার কথা হলো যে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান যদি করতে চায়, তাহলে এই 14 বছরে তারা পার্মানেন্ট প্ল্যান্ট কেন স্থাপন করলো না? বিদ্যুতের একটা স্থায়ী প্ল্যান্ট, যেটা কেন এই কুইক রেন্টালকে তারা এটা বাঁচিয়ে এটা তাদেরকে মেয়াদ বৃদ্ধি করেছে? এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো এখান থেকে লুটপাট করার একটা মহাদক্ষযোগ্য ব্যাপার আছে। এটা একটা সোনার হরিণ আর কি, পাথর বাটির মতো একটা ব্যবস্থা। এখান থেকে আপনি যত টাকা লুট করবেন কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করার সুযোগ নাই, আইনগতভাবেও নাই। কারণ এর পিছনে একটা কি দেওয়া হয়েছে, ইন্ডেমনিটি দিয়ে রাখা হয়েছে। অতএব আওয়ামী লীগ যদি লুট করতে চায়, তাহলে সবচেয়ে ভালো জায়গায় বিদ্যুৎ সেক্টর, এবং তাই হয়েছে বিগত কয়েক বছরে। আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। বিশেষজ্ঞরা হিসাব করেছেন যে 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, এরকমও সর্বশেষ চুক্তি নবায়ন করা হয়েছে। আরেকটা জিনিস আমি যদি বলি, পরে আমাকে কমাই দেন, সরি। এই যে ভারতের আদানি গ্রুপ এখানে ঝাড়খণ্ডে একটা কড্ডা এলাকায় একটা বিদ্যুৎ প্ল্যান্ট করছে 600 মেগাওয়াটের। তারা যে খরচে বিদ্যুৎ প্ল্যান্ট করছে এবং উৎপাদন করছে, আমাদের এখানে প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ তার 3 গুণ প্ল্যান্ট নির্মাণের উৎপাদন খরচ, এবং কোথাও কোথাও কিলোওয়াট প্রতি $500 থেকে $4000 বেশি এই কড্ডার এই আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের চাইতে। সেখান থেকে আমরা বিদ্যুৎ আনছি। এটা মানে তবুলুকি ব্যাপার হচ্ছে। থ্যাংক ইউ। আসবে আপনার কাছে, পরে বলবো। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমার বিজ্ঞ আলোচক। বিদ্যুৎ নিয়ে আমাদের বাবুল ভাই মানে গতানুগতিক যেভাবে বলার সেভাবেই বলছে। মানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে সরকার বলেন
বা ম্যাক্রো ইকোনমিক্সে বলেন বা মাইক্রোতে বলেন, অনেক সময় কিন্তু বাধ্য হয়ে করতে হয় এবং সেখানে দুটো সিদ্ধান্ত থাকে যে একটা করলে কি হয়, না করলে কি হয়। তো এই যে কুইক রেন্টালের যে বিষয়টা ছিল, যখন আমাদের সরকার 2009 সালে ক্ষমতায় যখন আসে, তখন মাত্র 3,000-3,500 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিল একটা বিশাল দেশে। তো সেই ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমাদেরকে কুইক রেন্টালতে যেতে হয়েছিল। যদিও কুইক রেন্টালের কিন্তু পার ইউনিট কস্ট কিন্তু হাই, কিন্তু সেই সময় একটা মানে কম্পারেলি মানে যাকে বলে অপরচুনিটি কস্ট, সেই অপরচুনিটি কস্ট কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমি যদি কুইক রেন্টাল থেকে দামি বিদ্যুৎ কিনি তাহলে আমার কি অর্থনৈতিক বেনিফিট পাবো, আর যদি না নিই তাহলে আমি কি বেনিফিট হবে। তো সেই ক্ষেত্রে দেশের উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই কিন্তু কুইক রেন্টাল পদ্ধতিকে তখন নেওয়া হয়েছিল। এখন কথা হলো যে আপনি একটা ঘর ভাড়া নেবেন, এখন আপনি হয়তো থাকবেন 5 দিন, তো আপনাকে তো 1 মাসের জন্যই ভাড়া নিতে হবে। কেউ কি ঘর কি আপনাকে 5 দিনের জন্য দিবে না। কুইক রেন্টাল পদ্ধতিটা কিন্তু আসলে তাই। যখন এখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যেখানে হাজার হাজার কোটি টাকা, তারা 100 কোটি টাকা যখন ইনভেস্ট করবে, তারা কি আপনার ওই 1 মাসের জন্য করবে বা 2 মাসের জন্য বা আপনার যেটুকু মেগাওয়াট লাগবে সেটুকুর জন্য করবে না। তখন তাদের সাথে কন্ট্রাক্টটা ওইভাবেই করতে হয়েছিল না, কিন্তু এবং এই সেটা যে- লং টার্ম না, কিন্তু এই এটা যে কিন্তু অভিযোগ, যেমন এবার মাত্র 3 জনাব বছর আনোয়ার, করছে। এই যে অভিযোগ যেটা হলো যে কুইক রেন্টাল ঠিক আছে, একটা আপৎকালীন সময়ে অতি দ্রুত একটি ব্যবস্থাপনায় আসার জন্য সেটি ঠিক আছে, কিন্তু সেটা লং টার্মে না, লং টার্মে না। সেটি করা আমি হচ্ছে। আপনারা বলি, এই যে কিছুদিন আগে যেমন জ্বালানি সংকটের কারণে যে বিদ্যুতের কিছু ঘাটতি হয়েছিল, সেখানেও কিন্তু কুইক রেন্টাল দিয়ে কিন্তু পূরণ করা হয়েছিল। এবং এটা কিন্তু আপনারা দেখবেন যে এই চুক্তিটা কিন্তু লং টার্ম করা নাই, 2 বছর 3 বছরের জন্য করা হয়েছিল। পাশাপাশি সরকার তো পার্মানেন্ট বিদ্যুতের জন্য তো বড় বড় প্ল্যান্ট তো তৈরি করছেই, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। তারা স্থাপন করেছে এবং রূপপুর বর্তমানে রূপপুর, এবং বর্তমানে আমাদের প্রায় 24-25 হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এখন উৎপাদন হচ্ছে বাংলাদেশে। $13 মিলিয়ন তো রূপপুর। সেইখানে তো আন্তর্জাতিকভাবে সবভাবেই তো প্রজেক্ট ইভ্যালুয়েশন করেই তো পাস করানো হয়, এবং প্রজেক্ট যদি ডিলে হয় সেখানে ডেফিনেটলি সব কস্ট কিন্তু বেড়ে যায়। এটা প্রজেক্টে আপনি 5 দিন বাড়ালে 5 দিনের কস্ট কিন্তু আপনার বেড়ে যাবে টোটালি গিয়া। তো বর্তমানে যে বিদ্যুতের অবস্থা এবং দাম বাড়ানোর যে ব্যাপারটা হয়েছে, আপনারা 2020 সালের পরে কিন্তু কোনো বিদ্যুতের দাম বাড়ানো হয় নাই। মাঝে একবার পাইকারি বিদ্যুৎ বাড়ানো হয়েছিল 19 পয়েন্ট সামথিং কত, সেইটার সাথে একটা অ্যাডজাস্ট করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয়েছে। এবং বর্তমানে যে 6টি আমাদের বিদ্যুৎ সরবরাহ দেওয়ার যে কোম্পানিগুলো আছে, প্রত্যেকেই কিন্তু এটার মতামত দিয়েছে দাম বাড়ানোর। কারণ বিদ্যুৎ সেক্টরটা কিন্তু নো প্রফিট নো লস এই পদ্ধতিতে কিন্তু চলছে, এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখন লসে আছে। তো নো প্রফিট নো লসে যদি যাওয়া হয়, সেইটুকু অ্যাডজাস্ট করার জন্যই হয়তো এই বিদ্যুতের দামটা বাড়ানোর চিন্তা করছে। এখনো কিন্তু ডিসিশন হয় নাই। আমরা যেটি জানি গণশুনানি চলছে, তারপরে 60 দিন চলছে। কর্মদিবসের পরে তারা ডিসিশন নেবে সরকার। জি আসবো। জি কাঞ্চন ভাই, জনাব মোস্তফা কামাল। জি ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার বিষয়, একেবারে তরতাজা বিষয়। বিদ্যুৎ সেক্টর নিয়ে আসলে মনে হয় অথবা বোধ হয় এ ধরনের বলার সুযোগ নাই, একেবারে অঙ্ক আছে এখানে। তার চেয়ে বড় কথা, এখানে বিদ্যুৎ নিয়ে মূল সমস্যাটা ব্যবস্থা এবং ব্যবস্থাপনায়। বিদ্যুৎ পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে খারাপ নয়, বা অন্তত ভালো বলা যায়। বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন করার সরকারের একটি অঙ্গীকার আছে এবং সরকার দাবি করছে যে তারা শতভাগ বিদ্যুতায়ন করেছে। এখন দাবি কতটুকু সঠিক, শতভাগ না আরো কম, বিদ্যুৎ সেটা প্রশ্ন থাকতে পারে। শতভাগ করলো, কিন্তু আমরা এই যে এখন যে সমস্যাটা সেপ্টেম্বর অক্টোবরে যেটা দেখলাম, বিপর্যয়টা। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা উৎপাদন করা গেল না, প্রচুর পরিমাণ লোডশেডিং হলো, একেবারে মানে একটা কঠিন পরিস্থিতি না, তৈরি এখন হলো। আমি যেটা বলছিলাম যে শীতকালে তো চাহিদা কম, আপনি গরম মাসে বুঝবেন। সমস্যাটা ওখানে ব্যবস্থাপনা এবং ব্যবস্থায়। তো বিদ্যুৎ নিয়ে কিছু কথা বলতে গেলে এখানে কিছু চাতুরীর বিষয় আছে, যেটা আমাদের আনোয়ার ভাইয়ের কথায় আসছে। উনি বারবার অ্যাডজাস্ট শব্দটা বলছিলেন। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলা হয় না, তারা বলে সমন্বয় করা হয়েছে। এটা না, সুন্দর পাইকারের শব্দ। সাথে যে খুচরা বা হ্যাঁ, ভোক্তার যে সমন্বয়, ব্যবহার, বাংলা ভাষায় সমন্বয়। সেটা একটা সমন্বয়। বিদ্যুৎ বিভাগে যেমন চুরি বলা হয় না, বলা হয় System loss। সিস্টেম লস, অর্থাৎ পদ্ধতিগত ত্রুটি। অপচয় বা অযৌক্তিক ব্যয় করা, সেটা বলা হয় না, বলা হয় অবচয়। অর্থাৎ এখানে শব্দগত কিছু
চাতুরি আছে। এর মধ্য দিয়েই মাঝে মধ্যে শুনানি আসে। এই শুনানিটা মূলত একটা আনুষ্ঠানিকতা, ওখানে কিছু প্রস্তাবনা আসে, সেটাই আসলে এক ধরনের সিদ্ধান্ত। এবারও যে শুনানি এসেছে সেটা আমাদের কুমিল্লা অঞ্চলের একটা আঞ্চলিক শব্দ আছে, বলা হয়, বাক্য আছে এরকম, বলা হয় আমার কাম আমি করি, তোর শুধু শুনাইয়া রাখি। অর্থাৎ শুনানিটা অনেকটা ওই রকমের, সরকারের সিদ্ধান্তটা যে শুনানিতে যেটা হয়, প্রস্তাবনা আকারে যেটা হয়, সেটাই সুপারিশ মালায় আসে। এবারও যথারীতি এসেছে, অর্থাৎ এবার 11তম বার। গত 14 বছরে 10 বার কিন্তু দাম বেড়ে গেছে অথবা সমন্বয় হয়েছে, যেই ভাষায় আমি বলি। তো সর্বশেষ হয়েছিল 21 নভেম্বর, অর্থাৎ 1.5 মাসের তখন হয়েছিল পাইকারিতে 19.92 ভাগ। মাত্র 1.5 মাসের মাথায় সেটা হলো খুচরা পর্যায়ে এখন 15.43। অর্থাৎ এটা এক ধরনের প্রস্তাবনা, যদিও বলা হয় আসলে এটাই সিদ্ধান্ত, শেষ পর্যন্ত সেটাই কার্যকর হবে। তো এরকমটা কেন হচ্ছে? যেটা বলেছিলাম, পদ্ধতি এবং পদ্ধতিগত ব্যবস্থা এবং ব্যবস্থা, এর মধ্যেও যে কথাটা আসেনি, এখনো ভর্তুকি দিতে হবে এই সমন্বয়ের পরও। অর্থাৎ আজ যেটা হয়েছে, এরপরও সরকারকে ভর্তুকি দিতে হবে 17,000 কোটি টাকা। অর্থাৎ নো লাভ নো প্রফিটের জায়গায় কিন্তু না বিদ্যুৎ ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে। তো এখন কেন ভর্তুকি দিতে হচ্ছে? যে না বাড়ালে কি হতো না? কিন্তু জবাবটা আসে না ওইভাবে। নানান যুক্তি দেয়া হয়, মোটা দাগে বলা হয় উৎপাদন ব্যয় বৃদ্ধি, কিন্তু কার স্বার্থে বাড়ানো হয়েছে? ওখানেও আবার শব্দের একটা চাতুরি আছে, বলা হয় জনস্বার্থে। অর্থাৎ জনগণ এমন একটা পর্যায়ে আছে যে দায়িত্বটা জনগণের, এই স্বার্থটা জনস্বার্থে। তো আবার দায়িত্বটা জনগণে পালন করে, অর্থাৎ বাড়তি দরটা দেয়। তো এই অবস্থার মধ্যে যদি সিস্টেম লসের নামে আমরা যে চুরি অথবা যে দুর্নীতি বলি, সেটা যদি কমানো যেত, নিশ্চয়ই এই 17,000 কোটি টাকা ভর্তুকির বিষয়টা এই পর্যায়ে যেত না। বিদ্যুতের যে অবস্থা বিদ্যুৎ সেক্টরের, এখানে আনোয়ার ভাই বলছেন নো লাভ নো প্রফিট, ঠিক না হলেও এটা লাভজনক না বাংলাদেশে এখন। কিন্তু যারা এই কারবারিটা করে, এই ব্যবসাটা করে, তারা কিন্তু লাভজনক অবস্থায় আছে। মাঝে দিয়ে ভর্তুকিটা টানতে হয় সরকারের, আর দায়টা শোধ করতে হয় জনগণের। জি না, এখানে সরকারের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে এটা প্রজেক্টের ইভ্যালুয়েশন করা, ম্যানেজমেন্টের ইভ্যালুয়েশন করা, পারফরমেন্স অ্যানালাইসিস করা, যে এখানে আমার প্রসেস লসগুলো হচ্ছে কেন, সেগুলা যদি বের করা কিন্তু এক জিনিস। আর সরকারের ইন্টেনশনটা যদি মনে করেন যে না 17,000 কোটি টাকা মেরে খাওয়ার জন্য করছে, সেটা তো দুই জিনিস না, সেটা মনে করার সুযোগ নাই। সেটা তো এখানে দুই জিনিস। শুরুতেই যেটা আমি হ্যাঁ, বলেছি, আপনি বলতে পারেন, ব্যবস্থা আমিও এবং আপনার সাথে ব্যবস্থাপনায় একমত। সমস্যা। আমিও আপনার সাথে একমত যে বিশেষ করে প্রোডাকশন লেভেলে জি। এখানে প্রত্যেকটা স্তরে স্তরে কস্ট কন্ট্রোল করার কিন্তু স্কোপ আছে, আচ্ছা, যেটা আমাদের দেশে নাই। যেমন এখন বর্তমানে ইন্ডিয়াতে মানে ICWA তারা যেমন প্রত্যেকটা প্রোডাকশন স্তরে স্তরে কিন্তু কস্ট অডিট করে, যেখানে কত কস্ট হতে পারে একটা স্ট্যান্ডার্ড কিন্তু আগে নির্ধারণ করা হয়, যেটা আমার বাংলাদেশে কিন্তু নাই। এটা আপনি তো বলছেন এই যে- ব্যবস্থাপনার এই যে- বিষয়, কিন্তু এই যে যারা ব্যবস্থাপনা ভোক্তা, না, তারা কিন্তু চায় বাড়লো না কেন? না, আপনারা তার তো বারবার বেশি দিতে শুধু হচ্ছে। আজকে না, আমি সব জায়গায় দেখেছি আপনাদের মতো যারা সত্যিকারের অ্যানালাইসিস বা চিন্তা ভাবনা করেন, তারা বলেন এই জিনিসগুলো, কিন্তু মূল জায়গায় আপনারা হাত দেন না। যে একটা প্রোডাকশনের বড় প্রসেস, সেখানে কোন লেভেলে কত কস্ট হয়, সেগুলা কি কোনো কন্ট্রোল আছে? দায়িত্ব সেটা তো সেই সরকারের। কন্ট্রোল যদি বা হ্যাঁ, ক্ষমতাসীনদের। শুধু হ্যাঁ দরকার, সেটা হ্যাঁ, জনগণের সরকারের দায়িত্ব আছে, না, কিন্তু বা জনগণ হচ্ছে এই ভোক্তা মন্ত্রণালয়ের এখানে। দরকার আছে জনগণ যে এখানে আমার ভোক্তা। সিস্টেম লসটা অ্যাকচুয়ালি কত হচ্ছে। জি। সেখানে যদি পারফরম্যান্স ইভ্যালুয়েশন করে এটা বের করা হয়, ডেফিনেটলি কিন্তু এটা শোনেন, কমে আসবে। অর্থাৎ System একটা loss এর জটিল ব্যাপারে বিষয় আমি একটা থেকে যায়, তথ্য দিই। ইভ্যালুয়েশনের সুযোগটা ভাইয়া, কম। একটু শুনে সিস্টেম লস যেটা ইন্টারন্যাশনাল মানদণ্ড হলো 0.20 থেকে 23 ইন্টারন্যাশনাল। আমাদের এখানে এখনো 2.30 আমাদের এখানে এখনো। তার মানে চুরিটা যে কত হাজার কোটি টাকা প্রতি বছর এই সিস্টেম লসের মাধ্যমে বিদ্যুৎ থেকে যাচ্ছে, মানে হচ্ছে কি আবার বিদ্যুৎ সেক্টর চুরি বলছিলাম না, বিদ্যুৎ সেক্টর বলছিলাম না, এটা একটা মানে হরিলুটের জায়গা হয়ে গেছে একেবারে, যে যেমনে না পারছে। না, আমি এই যে আপনার শুধু সাথে বিদ্যুৎ যে সেক্টর না। কথাটা বলতে চাচ্ছি না, যে ভাই, চুরি আনোয়ার ভাই, হচ্ছে আমি না একটু বলি। প্রসেস লস হচ্ছে। আমি বলি ওইটাই চুরি। Performance- এটা no, চুরি, no, এটা এক চুরি জিনিস হচ্ছে না বলেই কিন্তু, তো না, এক জিনিস না। সিস্টেম লসটা কি কে করছে? তাহলে তো সিস্টেম লস এর হচ্ছে মধ্যে না, আপনার আপনি সংস্থার সিস্টেম লোক লসের আছে, নাম দিয়ে আপনার চুরি করা এক জিনিস, আপনার পেট্রোলিয়াম আর কর্পোরেশনের আপনার- লোক আছে, এরাই তো করছে, তাদের মাধ্যমে তো হচ্ছে না। না না বাবুল ভাই, এখানে আমার যে প্রশ্নটা হলো যে চুরি করা এক জিনিস, আর আপনার পারফরম্যান্স লেভেল খারাপ বলে আপনি সত্যিকারের প্রসেস লস হচ্ছে, এটা এক জিনিস। সিস্টেম লসটা কি সেটা আপনাকে করতে হবে, যে আপনার উৎপাদনে এখান থেকে আপনার এত পার্সেন্ট লস হয়ে যাচ্ছে, এটা হওয়ার কথা না। প্রত্যেকটা সেটা production ইন্টারন্যাশনাল level-এ তো ইন্টারন্যাশনাল process loss-এর স্ট্যান্ডার্ড তো হলো, একটা standard আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 0.20।
এখানে হচ্ছে 2.30। তো সেটা কি ইচ্ছা কত করে গুণ বেশি, করছে? না, কত গুণ তার বেশি, performance খারাপ এইটা হলে ম্যানেজ হচ্ছে। যে করতে পারছেন না, এটাই আমার কথা। এটা এই যেটি জায়গাটায়। জি প্লিজ এইটাই। এখানে আর একটা একটা- জিনিস আমি জি। বলি, আপনি মোস্তফা কামাল ভাই একটু পরে বলে, শুধু বিদ্যুৎ না, আপনি দেখেন এলএনজি, এখন এলএনজি আমদানি করতে পারছি না টাকার কারণে, ডলারের কারণে। আপনি দেখেন 2টা এলএনজি টার্মিনাল 50% ব্যবহার হচ্ছে না, অকেজো পড়ে থাকে। নতুন 2টা এলএনজি টার্মিনাল আপনি নির্মাণ করছেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, আবার প্রস্তাব আসছে। মানে কি বলবো, বাংলাদেশটা একটা লুটের রাজ্য হয়ে গেছে। আমি কালকে না খবরের কাগজে দেখছিলাম, ওই যে মানে কি বলবো, 582 কোটি টাকার 72 মেট্রিক টন সার, এই সার যাকে আপনি আমদানি করতে দিয়েছেন পোর্টাল ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান, তার মালিক হলো কি নাম এখানে, কামরুল আশরাফ খান, উনি এমপি ছিলেন এই নরসিংদীর। উনি এই মেরে দিয়েছেন, এটা বিসিআইসি কে দেয়ই নাই, এবং সেটা আজ থেকে 8 মাস আগে আমদানি শেষ হয়েছে। এই 8 মাস ধরে আমরা জানি না বিসিআইসি শিল্প মন্ত্রণালয় কি দেন দেওয়া করছে, আমি জানি না। এর আগে সরকার তো সেটা এর ধরছে আগে এবং এর আগে এটা না, তো আমরা action পত্রিকার মাধ্যমে নিচ্ছে। জেনেছি, এখনো মামলাও হয়নি। না 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 এটি না, এটা- হাইকোর্ট থেকে আমি বলি। এটি বিষয়টি তদন্তের হ্যাঁ, জন্য তদন্ত- নির্দেশ দেওয়া তদন্তের হয়েছে। জন্য না, already এখন দুটো আমি দেওয়া বলি, হয়েছে। এক কোন- মিনিট, কোনো গ্রেপ্তার কৃষিমন্ত্রী হয়নি, আমি না, বলি। সেটি হয়তো প্রক্রিয়া আসবে, কিন্তু কৃষিমন্ত্রী কিন্তু আপনি- বলেছেন যে সরকার এরকম এই ঘটনায় বিব্রত। আপনি বিব্রত তো সবকিছুতেই, শুধু ওইটা কেন, আর এটা একটা না, তার আগেও নবাব কোম্পানি এরকম 62,000 মেট্রিক টন মেরে দিছে, যাকে আপনি ট্রান্সপোর্ট করার জন্য দিয়েছেন, সেইটাও কেবলমাত্র মামলা তদন্ত চলিতেছে, অথচ সরকারের ওইখানেও প্রায় 450 কোটি টাকা। এই যে আরো দেখেন, এর মধ্যে আমি দেখলাম শেয়ার মার্কেট থেকে 158 কোটি টাকা নিয়ে মানে ইউএফএস এর এমডি দুবাই চলে গেছে, তাকে আপনি রাখতে পারেন। 1000 কোটি টাকা নিয়ে সিলভিয়া, গতকাল দেখলাম সিলভিয়া কর্পোরেশন নামে একজন, সে মানে সিঙ্গাপুর পালাই গেছে, ওইখানে সে ব্যবসা খুলছে, যুক্তরাজ্যে ব্যবসা খুলেছে, আপনি কেবলমাত্র তার বিরুদ্ধে আপনি ওয়ারেন্ট কি জারি করেছেন। আপনার পিকে হালদার 10,000 কোটি টাকা না 12,000 কোটি টাকা নিয়ে এটা অনেক বাংলাদেশ পুরনো চলে- আমি বলি ঘটনা, জি। লুটপাটের কি রাজ্য, 12,000 কোটি টাকা নিয়ে শুনুন, ভেঙে গেল। এখানে যেটুকু এখানে হচ্ছে না, ইন্ডিয়া ব্যবসা আপনারা বাণিজ্য শুরু জানতে করছে, পারছেন। ওখানে জাল জালিয়াতি করেছে, কিন্তু তারা ধরতে পারলো, আপনাদের আপনি আমলে ধরতে যেগুলো পারলেন না। হয়েছে আপনি না, স্মার্ট মানুষ বাংলাদেশ জানতে করবেন, পারতো না। এই যে স্মার্ট চোররা সুযোগ করে দিচ্ছেন, তারা চোরে যাচ্ছে, একটারও ধরতে পারেন না, একটা গ্রেপ্তার করতে পারেন না, একটা উদ্ধার করতে পারেন না, একটা না, টাকা না। ফেরত আনতে পারেন না, আপনি স্মার্ট বাংলাদেশ এই বানাবেন। সরকারের যে আসে, আমলে জি। যেগুলোই হচ্ছে না কেন, আপনারা সবাই জানতে পারছেন। এখন আপনি জানেন সরকার না, এগুলোকে প্রশ্রয় এগুলা- দিচ্ছে না বলে এগুলা গণমাধ্যমের জানতে পারছেন। কর্মীরা। No, এইগুলো গণমাধ্যমের কর্মীরা কর্মীরা- তথ্য উদ্ঘাটন করছে, গণতন্ত্র আপনি আছে তো বলেই স্বীকারই তো করেন না। গণমাধ্যমরা সবকিছু আপনি করতে তো- পারছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, কিন্তু আমরা জানছি আপনারা- 1 মাস পরে। কিন্তু সেখানকার আপনারা এগুলো ডেপুটি, জানতে দিতেন না। সেখানকার ডেপুটি গভর্নর এর সাথে জড়িত, আতিউর রহমান ছিলেন গভর্নর। 1 মাস পরে বাংলাদেশ সেটার তদন্ত প্রতিবেদন 69 বার পিছিয়েছে, আর সাগর রুনির তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 90 বার। আপনি বুঝেন আমি কোন আপনাদের দেশে আমলে আছি, তো এগুলো বিচার আফ্রিকার করে জঙ্গলদের বিষয়টা চেয়ে আমি ভালো। একটু শেষ করে দিই, আচ্ছা, আমার কথা জি, দিয়ে না। মোস্তফা, আপনি শেষ যে করলে আমি দায়টা অন্য সরকারকে নিতে প্রসঙ্গে হচ্ছে, যাব। এটা হচ্ছে মূল কথা। জি প্লিজ। সরকার দায়ী হয়ে যাচ্ছে আর জনগণ আক্রান্ত হচ্ছে। এখানে আমি এই ক্যাবের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম সাহেবের একটা বক্তব্য দিয়ে শেষ করে ফেলি বিদ্যুৎ পর্বটা। তিনি জি। যেটা বলেছেন যে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস না কমিয়ে দাম বাড়ানোতে সমাধান আসবে না। আমার কাছে মনে হচ্ছে এই একটা বাক্যে উনি অনেক কথা বলে দিয়েছেন, যথেষ্ট বলে দিয়েছেন। আমার আরো মনে হয়- বিশেষজ্ঞরা বলেছে, আপনার বুয়েটের ওই যে তৌফিক স্যার যে, উনিও বলেছেন, উনি এটা বলেছেন, বিদ্যুৎ- শামসুল আলম সাহেব হ্যাঁ, বলেছেন শামসুল আলম। আজ। আর শামসুল আলম একদম সাহেব আজ আরেকটা বলেছেন উদ্ধৃতি আছে মেট্রো রেল নিয়ে, আমি বলি, আপনি আমাকে আর দরকার লাগলে দিয়েন না, এই জিনিসটা আমাকে একটু বলতে দেন, পরে ওনার কাছে চলে যান। উনি বলেছেন এই যে মেট্রো রেল নিয়ে ওনারা বাহাদুরি করতেছে, আমি বিরোধী না মেট্রো রেলের, আমি স্বাগত জানাই। এতটুকু 14 বছরে অন্তত 5টা মেট্রো রেলের একটা রুটের অর্ধেক করেছেন ওনারা, এবং দ্বিগুণ 3 গুণ খরচে। এবং এই মেট্রো রেল উনি যেটা বলেছেন, এই 5টা রুট যেদিন শেষ হবে, আর এগুলো বের 19 হয়, বিলিয়ন যেটা ডলার, দেখবেন, এটা করিনি আমরা। 19 বিলিয়ন ডলার। আপনি ঢাকার রাস্তার কোনো 7 ভাগ রাস্তা, আধুনিক শহরে 25 ভাগ রাস্তার আগে, সেটাই আপনার কোনোই নাই। পাবলিক ট্রান্সপোর্ট, বাস আপনার 70% পরিবহন করে যাত্রী, সেই বাসকে কিভাবে কোম্পানি করবেন, কিভাবে উন্নত করবেন, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। না, সেটা নিয়ে কিন্তু একটা নো, এবং একটি- 5টা রুট একটি যখন হবে, প্রকল্প আছে। আমি বলি 5টা রুট যখন হবে তখন মাত্র 17%, এই শামতুল হক সাহেব বলেছেন গবেষণা করে, 17% যাত্রী বহন করবে। কবে হবে 5টা? আরো 30 বছর লাগবে, এই হিসেবে যদি হয় 35 বছর লাগবে আরো, তারপরে 17% বহন করবে। সেইটা নিয়ে আমরা মানে এমন উন্নয়নের জোয়ার বলে চালাই দিচ্ছি। তারপরে একটা জিনিস দেখেন, ভাড়া যেটা নির্ধারণ না, করা এখন হয়েছে, এগুলো কি ভাড়া যেটা সারা নির্ধারণ মিথ্যে করা কথা হয়েছে, বলেই যাবে? ভাড়া জি। যেটা আরে নির্ধারণ আপনি করা আসতে হয়েছে, চান দিয়ে যাবেন 10 তাহলে সেকেন্ড না, আসবে আপনি, আপনি আপনি বলুন। না, আমার কাছে এসে আর কি করবেন? আমি বলি, ভাড়া আপনি যেটা দেখুন, নির্ধারণ করা হয়েছে, আসবে আপনার কাছে, আসবে। ভাড়া যেটা, ভাই কথাবার্তা আনোয়ার ভাই, বলে পরিবেশ নষ্ট আপনি এরপর সব বললেন। No, ভাড়া আমার যেটা সব বলার নির্ধারণ দরকার করা নেই। হয়েছে,
কলকাতার 3 গুণ, একটা নির্দিষ্ট- করাচির 2 গুণ। আপনি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 100 টাকা ভাড়া করেছেন। এটা কি জি। বাংলাদেশের শ্রমজীবী মানুষের পক্ষে সম্ভব ধারণ করা? এই শ্রমজীবী মানুষ মেট্রো রেলে চড়বে না, হ্যাঁ, তারা অন্য এটা বাসে চড়বে। মধ্যবিত্ত এবং জি, এবার উচ্চবিত্তদের একটু জন্য। শুনে আসি। জনাব আমি আনোয়ার সেটাই বলছি, অনেক যে কথা এতবার এসছে। টাকা দিয়ে একটা প্রজেক্ট করলেন যেটা বাংলাদেশের প্রান্তিক গণগোষ্ঠীর সুবিধা পাবে না, এগুলো- তাহলে কি লাভ? এগুলো নিয়ে আসলে বিএনপির যে আমার সেক্রেটারিও বলেন যে অন্তর্জালা, তো উনাদের আসলে এগুলো উত্তর দিবে না। অন্তর্জালা। আমি যে ক্যাটাগরিক্যালি এখন বললাম একটা এর বড় কোনো বড় উত্তর নাই। প্রজেক্ট তৈরি করতে গেলে প্রথমেই তার কিন্তু সব ইভালুয়েশন করে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে সেই প্রজেক্টে কিন্তু হাত দেওয়া হয়। সেখানে যদি টাইম ডিউরেশন বা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কোনো সেই রিলেটেড প্রোডাক্টগুলোর যদি দাম বাড়ে, ডেফিনেটলি কষ্ট কিন্তু বাড়ে। যে কারণে এত বড় প্রজেক্টে ওরা কোনো অ্যানালাইসিস করে না, ভিতরে যায় না। আসল যে প্রথম যে বাজেটটা থাকে, প্রজেক্ট প্রোফাইলটা থাকে, যেখানে পুরো প্ল্যানটা থাকে, সেটা নিয়ে তাদের কোনো অ্যানালাইসিস নাই। এরা যখনই দেখে তখনই অন্তর জ্বালা হয় এবং সেটা নিয়ে মানে কাদের কথা এই বলছেন? বিশেষ করে বিএনপি জি। হাস্যের কথা না, রাজনীতির তারা বক্তব্য যেটা বাতিল। করে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে, তারা পদ্মা সেতু নিয়ে কি ধরনের আমাদেরকে সাথে তামাশা করেছিল। যখন আমরা ডিজিটাল ভাই, বাংলাদেশের কথা তথ্য দিয়ে বললাম, বলেছি। এটা যখন আপনি- ডিজিটাল বাংলাদেশের কথা বললাম, তথ্য দিয়ে তখন বলেন। তারা হেসেছে। আনোয়ার ভাই। আজকে ডিজিটাল বাংলাদেশের কোথায় নিয়ে গেছে? Smart আপনারা একটু বাংলাদেশ। ভিতরে ঢুকেন না। জি, মানে লক্ষ লক্ষ ছেলে কিন্তু এখন এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটালাইজ পদ্ধতিতে তারা না, ফ্রিল্যান্সার এখন হয়ে তো কিন্তু স্মার্ট টাকা বাংলাদেশ, ইনকাম ওটা বলেন, করছে। স্মার্ট বাংলাদেশ বলেন। এখন আমাদের একদম স্পেসিফিক যে স্মার্ট বাংলাদেশ নিয়ে তারা যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু আমাদের একটা স্পেসিফিক ব্যাপারগুলো নিয়ে। স্মার্ট বাংলাদেশ হতে গেলে স্মার্ট সিটিজেন, স্মার্ট স্টেট, স্মার্ট আমাদের যে Smart production বা বক্তৃতার সবকিছু মঞ্চ। ব্যবস্থা, সব কিছুই কিন্তু একটা প্ল্যান ওয়েতে কিন্তু এগুচ্ছে। এবং আমরা কিন্তু নির্দিষ্ট, যেমন 2021 ছিল 2041, এবং দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। এগুলো আমাদের কথা না তো। জি, আপনি এগুলো আমার বক্তব্য মতো শেষ এখন করলে বলছে আমি না। একটু রাজনৈতিক বিষয় দিয়ে যাব। আইএমএফ যেমন ঘোষণা করেছে আমরা 41তম একটা বৃহৎ অর্থনীতির দেশ, 199টা দেশ কিন্তু তাদের সদস্য। তারা প্রত্যেকটা দেশের কিন্তু ইন্টারনাল তাদের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে। সেখান থেকে কিন্তু রিপোর্ট এসেছে 41তম বৃহত্তর অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। এবং আমাদের জিডিপি, আমাদের যে যতগুলো মানে ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্সগুলা আনোয়ার ভাই, আপনি এই কথা বিশ্লেষণ নিয়ে তো করলে কোনো অর্থনৈতিক- দ্বিমত নেই, এই কথাগুলো তো হ্যাঁ, সঠিক। না জি, তাহলে না ওরা যে ধরনের বড় বড় প্রজেক্টগুলা, এই যে মানে বাংলাদেশের যে একটা স্ট্রাকচারাল যে জিনিসগুলো তারা তৈরি করছে আমাদের নেত্রী, এবং দেশকে যে একটা ডেভেলপমেন্টে যে উন্নয়নে যে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তারা যে হাস্যরস করছে, এটা তাহলে জীবনই দেখেন, এগুলো জি, চিন্তাই করেনি। আমার মনে হয় আমরা না, একটু না। ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি শেষ করলে আমি তো অন্য তারা প্রসঙ্গে এগুলো যেতে চাই। চিন্তাই করেনি। জি, নিশ্চয়ই। আপনি যুগান্তর খুলে দেখবেন 2006 সালের, জি, যেখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে বা 100টা মানে রাস্তা তৈরি করতে গিয়ে তারা 6000 কোটি টাকা ওখানে মারছিল। এবং বিদ্যুতের ক্ষেত্রেও কিন্তু সেই সময় আমার নাম ছিল একজন সচিবের, তিনি কিন্তু নিজেই বলে ফেলেছেন যে একমাত্র বিএনপি টাকা চুরির পথটা হলো এই বিদ্যুৎ, যেটা তারেক জিয়া বা বরাদ্দ কত তারা ছিল? যেটা ও করেছিল। ভাই, আনোয়ার ভাই, বরাদ্দ কত ছিল টোটাল? বিএনপি এবং বলে সেখানে বলেন। 6000 কোটি টাকা মারছে শুধু ওই একটা সেক্টর থেকে। আর ভাই, কয়দিনের পিকে হালদার ব্যবধানে। 12,000 কোটি টাকা নিয়ে গেলে এটা একা। তাদের কথাই আর এই বলা সেক্টর হয়েছে। থেকে 6,000 কোটি টাকার অভিযোগ আমাদের করতেছেন যে আপনি। মেগা যেটার কোনো প্রজেক্ট বায়বীয় যেগুলো অভিযোগ। বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে, পদ্মা মূল সেতু বিষয়ে আসলে বলেন, বোধহয় ভালো হয়। বঙ্গবন্ধু টিভি মানে ক্যানেল হ্যাঁ। বলেন, যতগুলো প্রজেক্ট হয়েছে এগুলো ওরা স্বপ্নেও ভাবেনি। জি, যে আজকে বাংলাদেশে এই জিনিসগুলো হবে। জনাব মোস্তফা কামাল, আমি আপনি কথা শেষ করলে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। জি, আমি শেষ করে ফেলছি। আমরা বিশ্বব্যাংক বা আইএমএফ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদের অবজারভেশন দেয়, সেটা আমাদের পক্ষে গেলে আমরা খুশি হব, বিপক্ষে গেলে বলবো যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে কেন। ওই দিকে আমাদের না যাওয়াটাই ভালো। আমাদের অর্থনৈতিক ভলিউম বড় হচ্ছে, বাজেট বাড়ছে, দেশ উন্নতির দিকে যাচ্ছে, সেটা অন্য কারো বলার অপেক্ষা কিন্তু রাখে না। এটা নিয়ে বিতর্ক হতে পারে পদ্ধতি বা ব্যবস্থাপনা নিয়ে, এ নিয়ে বিতর্ক চলে না। তো বিদ্যুৎ বলেন অথবা আমাদের অর্থনৈতিক অবস্থা বলেন, এখানে স্বচ্ছতার একটা ঘাটতি থাকাতেই কিন্তু এত কথা আসছে। তো আবার আমরা কথায় কথায় বলে যে কথা বলতে দেয়া হয় না, কথা বলার অধিকার নাই, কিন্তু কথা আবার আমরা একেবারে কমও বলছি না। তো নিশ্চয়ই উন্নয়নের বা যেখানে সংখ্যাগত বিষয় আছে, যেখানে কারিগরি বিষয় আছে, ওই ধরনের বিষয় নিয়ে
একেবারে রাজনৈতিক বিতর্কটা বেশি সুন্দর হয় না, বরং ওখানে মিথস্ক্রিয়া হয়, বিতর্ক তৈরি হয় এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা আসে, অনাকাঙ্ক্ষিত আচরণও চলে আসে। সেই ক্ষেত্রে আমরা যদি মূল বিষয়ে যেটা ফিরে আসি, দুইজন কিন্তু একটু একটু বলে ফেলেছেন রসিকতা করতে গিয়ে, আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ চাচ্ছে। তো এর যদি বাংলা হয় যে পরিপাটি বাংলাদেশ, আবার স্মার্টের বাংলা কি করেছেন আপনি? পরিপাটি। পরিপাটি। এখন সেটা কি পোশাকে পরিপাটি, না চেহারায় পরিপাটি, না কাজে পরিপাটি, আরেক আলোচনা। একইভাবে বিএনপি রেইনবো চাচ্ছে, রেইনবো নেশন, অর্থাৎ একটা রংধনুর মতো নানা রঙের একটা বা বহুদলীয় বলুন, সব বর্ণের বা সব সব মতের বর্ণ মানুষকে সব মত সমন্বয় থাকবে। করার। ভালো জিনিস, দুইটাই শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা কতদূর? বাস্তবতাটা কতদূর? আওয়ামী লীগের স্মার্টনেস আমরা কতটুকু দেখছি? স্লোগান কিন্তু শুনছি সারাদিন। আবার বিএনপি এটা তো সবে শুরু হয়েছে ভাই। হ্যাঁ, মাত্র শুরু করেছেন, সুন্দর শুরুটা। তো এটা আবার তাদের রংধনুই বা কত টাইম সুন্দর লাগবে না? হচ্ছে। আমি তাদের রংধনুর একটা অংশ এখানে আপনি একটু সময় দিলে আমি জি উল্লেখ করতে জি চাই। 30 সেকেন্ড। 30 সেকেন্ডে শেষ করে ফেলতে পারবো। তাদের যে এখানে সংস্কারের যে প্রস্তাবটা রংধনুর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন। দুইটা ইস্যু বাদে আমি শেষ করে ফেলি। একটা হচ্ছে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন, আরেকটি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবেন। তো হয়তো ক্ষমতায় নাই বলে বা সংসদে নাই বলে সেটা তারা চর্চা করতে পারছেন না, কিন্তু একটা সুযোগ কিন্তু তাদের এসেছিল চর্চা দেখানোর, সেটা ব্রাহ্মণবাড়িয়া ঘটানো যেত। তাদের দলের একজন লোক তার পছন্দ অনুযায়ী, তার স্বাধীনতা অনুযায়ী উনি ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিছুটা হতে পারে ফ্লোর ক্রসিং এর সামান্য ছাপ, তারা কিন্তু সেটা সহ্য করেনি, কিন্তু তাদের সংস্কার প্রস্তাবে কিন্তু আছে তারা সেটা এন্ট্রেন্স দিবে, সেটা তারা সহ্য করবে। অর্থাৎ বলতে যত সুন্দর মনে হয়েছে, দেখতে কিন্তু বাস্তবে সেটা সুন্দর হলো না। সুযোগটা তারা নিতে পারতেন। জি, এই বিষয়ে আলোচনা করব। আপনি একটু স্মার্ট বাংলাদেশ নিয়ে যদি কথা শেষ করলে আমি বিরতিতে যাব। স্মার্ট বাংলাদেশ নিয়ে, সোনার বাংলাদেশে আমরা ছিলাম, ডিজিটাল বাংলাদেশে এসেছি, আবার স্মার্ট বাংলাদেশে এসেছি। হয়তোবা আবিধানিকভাবে এক একটার অর্থ এক এক হতে পারে, পরিভাষা বিশ্লেষণ করলে একই অর্থ, অর্থাৎ একটা সুন্দর বাংলাদেশ তারা চাচ্ছেন। সোনার বাংলা, হ্যাঁ, এটাই সোনার বাংলা, এটাই ডিজিটাল বাংলা, এটাই স্মার্ট বাংলা। আমি এটার মধ্যে আর তেমন জটিলতা দেখছি না, স্বাভাবিকভাবেই দেখছি। অর্থাৎ নির্বাচনে এখন এক একটা আসে, বিশেষ করে নির্বাচনটা ঘনিয়ে আসলে এই ধরনের শব্দগুলো বেশি আসে। একটা নির্বাচনী আমেজ কিন্তু আসলে দেশে শুরু হয়েছে। আওয়ামী লীগ সেটা মাথায় রেখেই স্মার্ট বাংলাদেশটা তাদের অভিপ্রায়টা ব্যক্ত করেছে, তাদের একটা ভীষণ তারা জানান দিয়েছে। জি। অবশ্যই এটা ইতিবাচকভাবে দেখা উচিত। জনাব শহীদুল ইসলাম বাবুল, আমরা আলোচনা করছিলাম জনাব মোস্তফা কামাল আপনাদের রেইনবো কে টেনে এনে ন্যাশনের একটা ব্যত্যয় খুঁজে পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুল সাত্তারকে জি, এই তো জি, হ্যাঁ। আমি বুঝেছি প্রশ্নটা। আমি বলি এই প্রশ্নের সাথে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া সরাইলের যে উকিল আব্দুল সাত্তার তার অবস্থানটা ভিন্ন। রেইনবো ন্যাশনে এটা বলা হয়েছে যে এই ক্লজকে কেন্দ্র করে বলা হয়েছে যে অন্তত চর্চা করতে পারতেন। না ওটা বলছি না আমি, যে সংসদ সদস্যরা ফ্লোর ক্রস করতে পারবে না, ভিন্ন মতামত দিতে পারবে না। বিষয়টা তো এইটা, এখানে তো ফ্লোর ক্রসিং এর কোনো বিষয় নাই। বিষয় হলো ছাপ আছে। আমি বলি না, ছাপ আছে। আপনি না, এভাবে ধরতে পারেন। আমি একটা জিনিস বলি, উকিল আব্দুল সাত্তার সাহেব বিএনপি সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যদি দাঁড়াইতে পারে, তাহলে বিএনপি সিদ্ধান্ত অমান্য করে সে সংসদেও তো তার অবস্থান পরিষ্কার করতে পারতো। এখানে তো কোনো ব্যত্যয় নাই। আগে উনি পদত্যাগ করেছেন, তারপরে দলের সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে পার্টি থেকে এক্সপেল করা হয়েছে। আপনি যেটা বলেছেন বিএনপি যে বক্তব্য দিয়েছে ফ্লোর ক্রস বা ভিন্ন মত দেওয়ার, সেটা উনি এখন তো দিচ্ছে, তাহলে 2 দিন আগেও তো সে দিতে পারতো। তার মধ্যে ভিন্ন দুটো বিষয় আছে। আবার আসবো, অন্য প্রসঙ্গে আসবো, একটু শুনে আসি। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, যেটা হলো যেটি মোস্তফা কামাল বলছিলেন যে একটি নির্বাচনী আমেজ কিন্তু তৈরি হয়েছে। 6টি শূন্য আসনের নির্বাচন নিয়ে আমরা দেখলাম। এর সাথে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো এই নির্বাচন সামনেকে কেন্দ্র করে কি বিরোধী নেতাকর্মীদের দলে ভিড়ানোর কোনো প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিনা আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু ফাঁকা রাখছে। এমনটি হয়েছে। না, এটা প্রশ্নই আসে না। তার কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীর কোনো অভাব নাই। বিশেষ করে আমার যেমন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে 19 জন প্রার্থী ছিল এবার এই উপনির্বাচনে। 19 জন ওখানে তার মনোনয়ন নেওয়ার জন্য করছে। সরকার ক্ষমতায় থাকলে তাই হবে, এবং অনেক লোক সারা আসবে। বাংলাদেশে ক্ষমতায় থাকুক আর না থাকুক, আওয়ামী লীগের নেতা কর্মীর অভাব নাই। এবং এমপি হওয়ার মতো যোগ্য সব জায়গাতেই আছে এবং একাধিক আছে। এবং যে কারণে মনোনয়ন নিয়ে অনেক দৌড় ঝাঁপ করতে হয় এবং আমাদের দলকেও কিন্তু হিমশিম খেতে হয় সেই সত্যিকারের ভালো মানুষটিকে খুঁজে বের করার জন্য।
আব্দুল সাত্তার যে উকিল সাহেবের যে ব্যাপারটা আমি এর আগেও দেখেছি, ওনার ছেলের স্টেটমেন্ট দেখেছি, ওনার পরিবারের পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেখেছি, সেটা হলো যে ওনাকে কেউ পাত্তা দিত না। মানে বর্তমান যে চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান আছে ওইটা তো ওনার বা কামাল ভাইয়ের বক্তব্যের চেয়ে ভিন্ন বক্তব্য। দল যেটা আছে সেটাকে তাকে পাত্তা দিত না, এই কারণে উনি এটা মাইন্ড করেছেন বা এটাকে উনি ভালোভাবে নেন নাই, যে আমার গুরুত্ব হয়তো দল থেকে কমে গেছে। এগুলো একটা রাজনৈতিক তার নিজস্ব চিন্তাধারা, না সেটি সেখান আছে। থেকে সে ফিরে গেছে। না আনোয়ার ভাই, আমাকে এখন- আমাকে একটু 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 আপনি বলবেন নিশ্চয়ই, কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আওয়ামী লীগ কিন্তু কোনো প্রার্থী দেয়নি, এটা উন্মুক্ত রেখেছে। হ্যাঁ, কেন? না এটা তাকে নিয়ে কিন্তু সুযোগ করে দেওয়ার জন্যই? প্রথমে কিন্তু চিন্তা ছিল, মানে যতটুকু আমার জানা আছে যে সরকার বা দল চিন্তা করছিল যে উপনির্বাচনগুলো হবে এটা প্রত্যেকটা সিটি ওপেন করে দেওয়া যায় কিনা, যে যারা নির্বাচন করার করবে। তো এইখানে সব জায়গাতেই লোক পাওয়া গেছে, বা ওই যে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটা কি বলবো, এটা নির্বাচনী একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। রাইট। এবং যেটা ইয়াতে কি বলে বিবাড়িয়াতেও যেটা হয়েছে সেটা ওপেন করে দেওয়া হয়েছে, যে ওখানে যে পাস করে আসবে, এটা হইতেই পারে। তার কারণ বর্তমান সরকার বিশেষ করে এই যে উপনির্বাচনগুলো যেটা বিএনপি ছেড়ে দিয়ে এই সময়টাতে একটা ভেজাল বাঁধালো, সত্য কথা, মানে রাজনীতিতে। এবং এখানেও বোঝা যায় যে বিএনপির রাজনীতির পরিপক্কতা কতটুকু এবং রিয়ালিটি কতটুকু তারা অবজার্ভ করে, এটা একটা রাজনৈতিক কর্মী হিসাবে বোঝা যায়। যে 4 বছর সবকিছু খাইলো, সব নিল, খাইলো, জমি এই যে জমা ভালো শব্দ করলো, বলেছে। সবকিছু নিয়েছে, মানে এখন- খাওয়াটা। এখন লাস্টে এই 1 বছরে সব অবৈধ হয়ে গেল। শোনেন শোনেন, এটা মজার এখন বক্তব্য এই আছে। মানে সংসদ অবৈধ মজার হয়ে গেল। বক্তব্য আছে খাওয়া নিয়ে। এই ধরনের একটু- ছেলেমিপনা করে যদি রাজনীতি করে, আল্লাহ। সেটা তারা করতে পারে, কিন্তু এর জন্য জাতিকে, রাষ্ট্রকে, আমাদেরকে সাফার করতে হয়। জি, একটু তার কারণ শুনি, ওনারা যদি একটু- ছেলেমিপনাটা একটু- না করতো, একটু শহীদুল তাহলে ইসলামের তো এই কাছ থেকে শুনে নির্বাচনে আসি। এত টাকা পয়সা খরচ হতো না। এবং নির্বাচন কমিশনও কিন্তু বলেছে একটু যে শুনে আমাদের আসবো। টাকা শর্ট সব পড়ে যাবে, সময় তো কারণ এটা আনার আমাদের বাইরে বাজেটে দিয়ে ছিল দিলেন। না। জি জি শোনেন, শহীদুল ইসলাম। এই যে দেখেন অসতর্কভাবে সত্য বেরিয়ে আসে, মিথ্যা অপসৃত, সত্য উদ্ভাসিত, এটা কোরআনের কথা। না, এখানে ক্রমেই হচ্ছে। আমি মিথ্যা বলি, কি আছে? উনি স্পষ্ট বক্তব্য দিয়েছে যে খাইছে, তার মানে খাওয়ার জন্যই না, এমপি হতে হয়। বিএনপি আমি বলি না, না, শুধু বলে বিএনপি নাই। সুবিধা দল নিয়েছে না, খেয়েছে। শোনেন, শোনেন। না, না, উনি সুযোগ বলেছেন সুবিধা নিয়েছে না। বিএনপি খেয়েছে, শোনেন, বিএনপির খাওয়ার এমপি জন্যই- খেয়েছে। আমি বলি খাওয়ার জন্যই এখন এমপি হচ্ছে। No, 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 আমি বলি আমি বলেছি Please, 5 আনোয়ার ভাই, বছর, আনোয়ার 4 ভাই। বছর বিএনপি। আনোয়ার ভাই, না, আমি একটু লেট মি ফিনিশ প্লিজ। কথা বলিনি তো। না, না, প্লিজ, এই যে 4 বছর প্লিজ, বিএনপির এমপিরা আপনি যে ক্ষমতাবান সুযোগ লোক, সুবিধা খাইলো। সরকারি দলের লোক, জি। এই জায়গাটা খাওয়ার জন্যই মূলত হচ্ছে। আপনি দেখেন রাজনীতিটা কোথায় চলে গেছে। খালি উনি না, আওয়ামী লীগের একজন দায়িত্বশীল, তা আরে আওয়ামী লীগ কেন? জল BNP জল তো করছে করছে, এটা। বলছেন আমরা এই দেশ স্বাধীন করেছি, আমরা ডাকাইতি করব, চুরি করব, আমরা উন্নয়ন করব, শুনেন, যা ইচ্ছা করব, অন্য এই কেউ জয় করতে পারবে বাংলা না। দিয়ে অন্য কেউ করতে পারবে মিছিল না। করতে দেখেছি। এটা ভিডিও আপনি এখন দেখাবো আপনাকে। না না, ঠিক না, আছে, না, আমরা এটা আওয়ামী আলোচনা লীগের দায়িত্বশীল না, না, নেতা না। বলেছেন, উনি ওইভাবে বলেননি, উনি একটু মূল- অসতর্কভাবে আরে আমার আমি মুখ তো থেকে বের BNP র হয়েছে। কথা বলছি। সত্য হ্যাঁ, উনি বক্তব্য। BNP র কথা আমার বলছেন। শোনেন। যে আপনাদের MP, 4 আমার বছর কথা শোনেন। সংসদ সদস্য আনোয়ার ভাই, যত please, ধরনের এটা সুযোগ অসুন্দর দেখা সুবিধা যাচ্ছে। আছে, আচ্ছা, সব এই কিছু। জায়গাটা 1 বছর থাকতে আর বলবো না ভাই। যে এটা অবৈধ। শোনেন আচ্ছা, শোনেন আপনি শোনেন। কথা আসবো, আপনার আমি কাছে তো আসবো। আপনার শোনেন, এখন সেই দেখেন, কথা আসবো বলছি। আপনার কাছে, জি। দেখেন উনরা এক জায়গায় 92 জন না 72 জন না 192 জন ক্যান্ডিডেট পেয়েছে, আর এক জায়গায় কোনো ক্যান্ডিডেট পাই নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো এখন সব নেতা, কোনো কর্মী কিন্তু নাই। কেন নাই? এখন আপনি আবার বলবেন যে একটা দুর্ঘটনা নিয়ে আপনি রাজনীতি করতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন, আমার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড দেখেন না? আদাবরে দেখলাম এই দিকে কোন হইতেছে, এইদিকে কোন হইতেছে, ওই কইতেছে 5000 লোক জোগাড় করতে পারে নাই, পাহারার নামে সারা ঢাকা শহর না, উনি তো বলেছেন। ভালো আমি কথা বলি, বলেছেন আমি বলি যে ঢাকা আমাদের কর্মী বিশ্ববিদ্যালয়ে উনি বলেছেন সামনে যা নাই মঞ্চে তার চেয়ে বেশি। মানে আওয়ামী লীগ আরে এখন- আপনাদের আমি নেতা একটা তো গল্প বলে মারা শেষ শুরু করি। করছে, দেখেছি শোনেন, আমি। একজন গান শুনতে গেছে সারা রাত, গানে কোনো দর্শক শ্রোতা নাই তো, এক ভদ্রলোক বসে আছে, জি জি, শেষ, আমরা 10 সেকেন্ড। এটা জানি। এক ভদ্রলোক বসে আছেন, বলে যে একজন অন্তত সমজদার পাওয়া গেছে গানের। কয়, না আমি তো এই পার্টি দেওয়ার জন্য বসে রয়েছি, জি, এটা আসবো আমার। আপনার কাছে। তা আওয়ামী লীগের অবস্থা হয়েছে এটা, ওইভাবে ওইটা বলতে চাই না। এখন যারা আছে সব মঞ্চে, সব নেতা 192 জন, কর্মী বলতে আওয়ামী লীগ বলতে আর কিছু নাই। জি, আসবো। আনোয়ার ভাই যেটা একদম বলছিলেন, ছোট্ট করে ছোট্ট বললে করে। আবার একটু আনোয়ার ভাইকে সুযোগ মুখ দেব। ফসকে হোক আর বেদনার কারণে হোক বলে ফেলছেন যে বিএনপি একটা ভেজাল করে ফেললো। সেটা মিন করেছেন মূলত সংসদ থেকে বিএনপির 7 জন পদত্যাগ করে ফেলাটা সরকারের জন্য একটা ভেজাল হয়ে গেছে, অর্থটা বোধ ওইটাই। সরকারের তো জন্য সরকার- মানে কি, সবার জন্য? সবার জন্য। তো সরকারের দিক থেকে খেলা বারবার বলা হয়, অর্থাৎ বিএনপি কিন্তু হয়তোবা এই সমান্তরালে খেলে ফেলেছে, যে কারণে সরকারের জন্য অর্থাৎ 7টা আসন শূন্য করে সেখানে সরকারকেও খেলতে হচ্ছে, যেটা আনোয়ার ভাইয়ের ভাষায়
স্ট্র্যাটেজি ঝামেলা হয়ে গেছে গলার কাটা এটা। এই ক্ষেত্রে এটা গলার কাটা না। আজও যেটা দলের সাধারণ সম্পাদক বলেছেন যে খেলাটা হবে, এটা পরিষ্কার করেছেন তিনি। দুটা ভেন্যু বলেছেন কোথায় হবে, একটা হবে রাজনীতিতে আর একটা হবে নির্বাচনে। অর্থাৎ নির্বাচন এখন পর্যন্ত একতরফাই বলা চলে। বিএনপি কিন্তু নির্বাচনী রেসে এখন পর্যন্ত নাই। তারা আছে তাদের সংস্কারের 27 দফা, আন্দোলনের 10 দফা আর দলীয় 19 দফা, সর্বমোট 56 দফায়। নির্বাচনে নাই কিন্তু। জি আমি একটু আওয়ামী লীগ আছে নির্বাচনে। একটু শুনে আসি। জি এখন আমি ডিস্টার্ব করবো আনোয়ার বাইরে কিন্তু না আপনি না। একটু- না আমি অনেক কথা বলবো, তার যে কথার কথাটা মধ্যে উনি আমার কথা বলতে দেন বলতে না না দিবে না, যে কথাটা দিবে বলতে কথা বলবো। চেয়েছিলাম যে বিএনপির যে সংসদ সদস্য 4 বছর সংসদে থেকে সমস্ত সুযোগ সুবিধা খাইলো, সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করলো, 1 বছর থাকতেই তারা এখন এই সংসদ না, অবৈধ হয়ে গেল। আর এক বছর তো আপনাকে দিয়ে গেল, না। ওই এক বছর তো এই- খাইতো। খাওয়ার পর এটা তারা- আপনারা খাবেন। এটা আপনারা তারা আপনারা খাবেন। হ্যাঁ। এইটা তাদের একটা কি ধরনের মানে আওয়ামী লীগের বুঝলাম না শীর্ষ এটা। পর্যায়ে একবার বলা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতা গেলে জনগণ কিছু পায়, আমরা খালি খাই না। না, না, তার না। মানে খাওয়ার জন্য এখন সবকিছু হচ্ছে। সেই জিনিসটা দেখেন না, করার এমপি জন্য ভাগ বাটার এখন হচ্ছে। এখন নির্বাচন- কি কেউ বলে কে জিতবে? জি, এই তুমি দুইটা, এখন তুমি আমার- দুইটা, তুমি দাঁড়ান, দুইটা। এখন এই যে আমার- ভাগ শুনে বাটোয়ারা, আসি। প্লিজ এটাই তো এখন খাওয়া দাওয়া। সাংবিধানিক ভাবে যেখানে যেভাবে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন কমিশন স্বাধীনভাবে সেই নির্বাচনগুলো তারা কন্ডাক্ট করছে এবং যা ফলাফল হবে জনগণ দেখবে, সবাই দেখবে। এটা নিয়ে কোনো আর আমাদের মাথা ব্যথাও না, চিন্তাও নাই। এখন বিএনপি 27 দফা দিয়েছে, 10 দফা দিয়েছে, রেইনবো নিয়ে কথা বলছে। আচ্ছা, রেইনবো বলতে আমরা যেটা বুঝি 7 রং, তার মানে ওরা এটা মিন করছে যে সবাইকে নিয়ে আমরা করব। তো আসল উদ্দেশ্যটা হলো সে সাম্প্রদায়িক শক্তি জামাতকে আসলে ইস্টাবলিশ করা, যেটা বহুদলীয় গণতন্ত্রের নামে ওই জিয়াউর রহমান কিন্তু জামাতকে টেনে এনে বাংলাদেশে কিন্তু ইস্টাবলিশ করেছিল, যেটা ৭০-এর নির্বাচনে এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ফয়সালা হয়ে গেছিল কারা পূর্ব পাকিস্তানে থাকবে, কারা পশ্চিম পাকিস্তানে থাকবে এবং বাংলাদেশে কারা থাকবে। সেই রেইনবো নিয়ে কিন্তু তাদের উদ্দেশ্য হলো এটা যে একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আমরা জানাবো সবকিছু একটু মিলে। ভিন্ন প্রসঙ্গে একটু যাবো, এখন- আপনি ছোট্ট করে একটু শেষ করলে আমি অন্য একটা প্রসঙ্গে একটু না, এখন আমরা যেটা মেন, যেটা তাদের অ্যাটিটিউড বা মেন যে কথাটা, আমরাও একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে কনফিউজড যে 27 দফা 10 দফা এগুলা দফা না এগুলো তারা ক্ষমতায় গেলে করবে, মানে কোনটা আমরা তো নিজেরাই কনফিউজড। রাইট, এই প্রসঙ্গে আসবো, আপনি এই প্রশ্নের উত্তর দিবেন। পাশাপাশি আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাবো যে আজকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি তাদের নেতাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে পারবে না। উনি উদাহরণ দিয়েছে যেটা ব্রাহ্মণবাড়িয়া আমি দুই বললাম আসনে। উনি স্বীকার করলেন না, মানে রাজনীতি এবং নীতিহীন রাজনীতি, নোংরা রাজনীতি। 14 বছর বিএনপিকে ভাঙবার জন্য স্বীকার করবেন না যে ভাঙতে চাইনি। বিএনপিকে নিঃশেষ করে বলেছে, বিএনপি থাকবে না, বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। এখন আবার সারা রাত ঘুমায় ঘুমায় বিএনপি স্বপ্ন দেখতেছে, প্রত্যেকেই দেখতেছে ফ্রম টপ টু বটম। এই বিএনপি আসলো, এই বিএনপি নিল, আবার নির্বাচন যদি হয়ে যায় বিদেশিরা চাপ দিচ্ছে, দেশের মধ্যে চাপ হচ্ছে। এটা হচ্ছে বিদেশে যায় বলছে বিএনপিরে বলো নির্বাচন আসার জন্য, আবার দেশের মধ্যে স্টিম রোলার চালাচ্ছে। এই যে ব্যাপার, এমপি সাহেবদের দেখেন কি আছে, এই পার্লামেন্টে 75% সংসদ সদস্য কোনো রাজনীতিবিদ নাই তো। না, মাত্র সেটি ন্যূনতম। পুরানো আমি বলি- আলোচনা। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের সামনে আগামী 1 বছরের পরই নির্বাচন, অথবা আমি এর বুঝছি মধ্যেই। আপনার প্রশ্নটা, বিএনপির মধ্য থেকে মানে ওনরা নেওয়ার চেষ্টা করছে, এই তো। না, আপনারা বলছে যে আপনাদের দল থেকেই যারা বেরিয়ে তারা নির্বাচনে করছে, আপনারা এটা আমি প্রতিরোধ বলি করতে পারছেন না। আমি বলি ঠেকাইতে পারছি না। ওই যে বললাম না, রানিং এমপিরা বিএনপি থেকে পদত্যাগ করছে দলের কারণে। একটা দল 14 বছর আর 2 বছর 16 বছর ক্ষমতার বাইরে, সেই দলের যে কয়জন এমপি তারা স্বপ্রণোদিত হয়ে দলের সিদ্ধান্তে পদত্যাগ করেছে। তো এর চাইতে ভালো আপনি, এর চাইতে এই দলটাকে ভাঙতে পেরেছে আওয়ামী লীগের সভানেত্রী যখন ছিল না 3 ভাঙা দিয়েছিল। বিএনপি 16 বছরে শেষ একটা লোক করতে আওয়ামী হবে। লীগের বিএনপি নিতে পারেনি, একটা কর্মী বিএনপিকে তারা নিতে পারেনি, শত চেষ্টা করে। অতএব উনি যে গল্প করছেন এগুলো আকাশ কুসুম কল্পনা। আমরা উনি চাই সেই না স্বপ্ন BNP দেখতে কাউকে। পারবেন, উনি সেই স্বপ্ন জি, দেখতে পারেন, শেষ বাট করতে হবে। বিএনপি জনাব আনোয়ার, আপনার কাছে আসবো, আপনার কাছে সবশেষ আসবো। জনাব আনোয়ার, শেষ করতে হবে 1 মিনিটের মধ্যে। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে আমরা চাই না, যেটা চাইলেও আমরা পারবেন না, দেখছি। লাভ নাই। এবং কিছুদিন আগে আপনাদের এই গণমাধ্যমেই প্রচার হয়েছে, অনেকগুলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন আমাদের বয়স হয়ে গেছে, বিএনপি যদি গো ধরে থাকে যে নির্বাচনে যাবে না তাহলে আমাদের কি হবে। এটা কিন্তু গণমাধ্যমে স্বপ্ন প্রচার দেখেন। হয়েছে। তো বর্তমানে আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন এবং আমরাও রাজনৈতিক কর্মী হিসাবে যেটা গেস করছি বা বুঝতে পারছি যে উনাদের যে
ইস্যুবিহীন যে আন্দোলন করা, এই যে নির্বাচনে যাব না, এটা আসলে ওনাদের নিজের কিন্তু ইচ্ছা। ওনাদের 24 দলের যে সাল, অবস্থা, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও না, ধান, এইবার ঘুঘু ওরা তোমার নিজেরাই বদিব কিন্তু পরাণ। নির্বাচন চায় না। এত সহজ না। তার কারণ 24 সুষ্ঠুভাবে সাল। সুষ্ঠু ধারায় নির্বাচনে যাওয়ার মতো বিএনপির কোনো অবস্থান নেই, তাদের কোনো নেতা নেই, তারা মাঝিহীন নৌকা ঘুরে বেড়াচ্ছে, দেখছেন না? ভেসে বেড়াচ্ছে। দেখেছেন তো? তারা আর যদি শেষ নির্বাচনে না আসে, এইরকম যদি বারবার করে, তাদের অনেক নেতৃবৃন্দ আছে, তাদেরকে ধরে রাখতে পারবে না, তারা পার্টিসিপেট করবে নির্বাচনে। স্বপ্ন দেখতে থাকে। এটাই আমরা এনভায়রনমেন্ট তাই স্বপ্ন বলছে। দেখতে থাকে। ঠিক আছে জি, BNP জনাব মোস্তফা কামাল, বিএনপির দুর্গতির প্রশ্ন যেটা আনোয়ার ভাই বলেছেন, আমি একটু আপনার কাছে একটু ছোট্ট করে জানবো যে এই যে উপনির্বাচনটা কি আগামী নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দিল? কিছুটা পরিবেশ তৈরি করে দিয়েছে এবং কিছুটা ইকুয়েশনও আমরা খেয়াল করছি। কিন্তু বিশেষ করে আপনি যেটা প্রশ্ন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া, বিএনপি গত 14-15 বছর দুর্গতিতে আছে। তো এই দুর্গতির পিরিয়ড গণলে আওয়ামী লীগের দুর্গতির পিরিয়ড কিন্তু আরো বেশি, 21 বছর। তো ওই 21 বছরে আওয়ামী লীগ অনেক যন্ত্রণা সয়েছে, দল সম্ভবত 4 ভাগ হয়েছে, বিএনপি এখনো ভাগ হয়নি, একটা ভাগও হয়নি। ওই দিক থেকে বিএনপি একটু পারেনি। সুবিধাজনক অবস্থায় অন আছে। আমরা 11 চেষ্টা করেছে। করিনি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ওরা বিএনপি করছিল। ছোট্ট করে হলেও বিএনপি একটা ভিন্ন অভিজ্ঞতা কিন্তু নিচ্ছে। এর মধ্যে কিছু বার্তা তো আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে সরকারের দিক থেকে যেভাবে বলা হচ্ছে যে বিএনপির অনেকে নির্বাচনে আসবে, গত 2-3 দিন এটা বেশি করে বলা হচ্ছে। আমরা তো নিশ্চয়ই দেখলামও তাদের তাই। কাছে- হ্যাঁ, নিশ্চয়ই তাদের কাছে কোনো মেসেজ আছে, অথবা তাদের কোনো ক্রিয়াকর্ম থাকতে পারে এ নিয়ে, নইলে এত উৎসাহের সাথে তারা সেটা বলতেন না, এটা স্বাভাবিক সেন্সে মনে হয়। কিন্তু বিএনপির নিজেদের মধ্যে কিন্তু নির্বাচনী তৎপরতা খেয়াল করবার মতো নয়। আমি যেটা বলছিলাম, তাদের বিভিন্ন দফার মধ্যে সংস্কারের কথা আছে, জি, কিন্তু শেষ করতে হবে, ভোটের কথা একেবারে কিন্তু 30 ওইভাবে সেকেন্ড সময় নাই আছে। এখন পর্যন্ত। সম্ভবত ভোটের কথা এই জন্যই নেই যে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচন করে কিন্তু দেখেছে কি হয়, আবার না করেও দেখেছে কি হয়। এতে করে বিএনপির করণীয় এখন আর কি আছে? আছে নির্বাচন ঠেকানো, ওই চেষ্টাটাও মাঝে মধ্যে করেছে, পারেনি। সেই ক্ষেত্রে বিএনপি আসলে একটা দুর্গতিতে আছে এবং নতুন অভিজ্ঞতার মধ্যেও তারা আছে। জি, শেষ আমার পর্যন্ত শেষ করতে হবে। তারা কোন জায়গায় গিয়ে ঠেকবে অথবা রাজনীতিকে কোথায় গিয়ে ঠেকাবে, এটা অবশ্যই একটু অপেক্ষা করে দেখার আমরা মনে বিষয় হয় আছে। সেই অপেক্ষায় থাকলাম। জনাব শহীদুল ইসলাম বাবুল, জনাব মুস্তফা কামাল এবং জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ রাত্রি।